সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। নির্বাচন সামনে রেখে বড় দুই দল বিএনপি ও জামায়াত জোটের তিক্ততা বাড়ছে। নির্বাচনী পরিবেশ আর লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিতর্ক শুরু হয়েছে, যার প্রভাব পড়ছে দুই দলের কর্মীদের মধ্যেও। এই সুযোগে সক্রিয় হচ্ছে নির্বাচন বিরোধী চক্র। পতিত শক্তি খোদ নির্বাচন নিয়েই গুজব ছড়াচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, ভুয়া ফটোকার্ড, বটবাহিনীর অপতৎপরতাও চলছে সমান তালে। আইনশৃঙ্খলা পরিস্থিতির নড়বড়ে দশা আর লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে ধীরগতি এসব অপকর্মের পালে হাওয়া দিচ্ছে। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় কেমন হবে নির্বাচন, আর এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নীলোফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক বিএনপি, এবং ডক্টর শিব্বির আহমদ, শিক্ষক, নর্থ সাউথ ইউনিভার্সিটি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশন দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। শুরুতেই জানিয়ে দেবো আজকের শিরোনামগুলো। নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার, বললেন মির্জা ফখরুল। বিএনপি ক্ষমতায় এলে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ের প্রতিশ্রুতি। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা জামায়াতের, প্রতিকার না পেলে প্রকাশের ঘোষণা। প্রতিবেশী দেশের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্কের অঙ্গীকার। চট্টগ্রাম ৯ আসনের জামায়াত প্রার্থী সহ ২৫ জনের মনোনয়ন বাতিল। প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন। আনসার সদস্যদের নিরপেক্ষ থাকার নির্দেশ। বিগত ৩ নির্বাচন ছিল বল প্রয়োগের। ১৮তে আগের রাতে সিল মেরে জয় নিশ্চিত করে আওয়ামী লীগ। ২০,০০০-এর ইভিএম কেনা হয় ২ লাখে, কমিশনের প্রতিবেদন। এবং ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পরিবেশ নেই, আইসিসির নিরাপত্তা পর্যবেক্ষণ স্পষ্ট, বললেন ক্রীড়া উপদেষ্টা। নিরপেক্ষ ভেন্যু দাবিতে অনড় অবস্থান। মনিয়াপা, শিবির ভাই, আপনাদের স্বাগত জানাচ্ছি। মনিয়াপা, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আমরা জিজ্ঞেস বলছি আজকের বিষয় হচ্ছে নির্বাচন কেমন হবে। বলা যায় যে নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আজকে থেকে আর ঠিক ১ মাস পরই জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন অনেক বেশি প্রতীক্ষিত, তরুণ প্রজন্মের কাছে অনেক বেশি আকাঙ্ক্ষিত, এবং একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আসলে বাংলাদেশের এই মুহূর্তে যে ধরনের একটা অস্থিরতা চলছে তা থেকে উত্তরণের এক ধরনের প্রত্যাশা আছে। কিন্তু শঙ্কাও আছে যে আসলে নির্বাচনটি কেমন হতে যাচ্ছে। আপনার বিশ্লেষণ কি বলে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এতদিন পর একটা নির্বাচন, কাঙ্ক্ষিত নির্বাচন, আপনি যেটা বললেন, কাঙ্ক্ষিত সঙ্গে প্রত্যাশিত নির্বাচন, যেটা এই সরকার বলেছিলেন যে আমি ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেব। কিন্তু সকালের সূর্য দেখলেই বোঝা যায় দিন কেমন যাবে। আপনি বলেন, নির্বাচনের যে পূর্ব শর্তগুলো আছে আমাদের দেশে, কেন পৃথিবীর সব জায়গায়, আমরা কি কোনো শর্ত পূরণ করতে পেরেছি আদৌ? আমি নিজে আশাবাদী মানুষ। আমি আশা করি সুন্দর নির্বাচন হবে, কিন্তু আপনার যা যা দরকার সেই জিনিসগুলো আপনি হাতের কাছে না পেলে তো সুন্দর কিভাবে হবে? এটা সরকারকেই বুঝাতে হবে। যেটা বিএনপির মহাসচিব আজকে বলেছেন যে অস্ত্রের এখনো উদ্ধার হয়নি, উদ্ধার করার জন্য কোনো প্রচেষ্টাও হয়নি। এই কথাগুলো আমরা যারা টকশোতে কথা বলি তারা অনেক দিন যাবত এই কথাগুলো বলছি। যতদিন যাবত বলছি, আরও ৩-৪-৫ মাস আগে থেকে, তখন থেকেও যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু 1/3 আপনার অস্ত্র, আপনার কি বলে, সরকারি অস্ত্র, থানার অস্ত্র লুট হওয়া, সেগুলো কিন্তু এখন পর্যন্ত বের হয় নাই। আপনার লক্ষ লক্ষ গোলাবারুদ লুট হওয়া, যে অপারেশন ডেভিল হার্টের দ্বিতীয় যে পর্ব চলছে, সেখানেও আমরা বোধহয় ৮-১০টি সর্বোচ্চ উদ্ধার হয়েছে। তাদের আন্তরিকতায় আসছি। তাদের তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এখন, কিন্তু তারা সারা বাংলাদেশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছেন। সেই তুলনায় কি যত অঘটন ঘটছে, যত অনিয়ম প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, সেইভাবে কি তারা কাউকে ওইভাবে কি পাকড়াও করেছে বা শাস্তির আওতায় এনেছে বা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেখিয়েছে? দেখায় নাই। আপনার অস্ত্রর যে জায়গাটায় ছিলাম, সে অস্ত্র শুধুমাত্র লুট হওয়া অস্ত্র না, ইলিগ্যাল অস্ত্র বাংলাদেশে সব সময়ের জন্য থাকতো। সেটা প্রতিটা ইলেকশনের আগে কিন্তু এটা একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে এটা ধরপাকড় হতো। একটা ইলিগ্যাল অস্ত্র কি ওইভাবে ধরা হয়েছে, কোনোখানে আপনার খোঁজা হয়েছে, অথচ গোয়েন্দা সংস্থা জানে কার কার হাতে অস্ত্র আছে?
আপনার এই বাংলাদেশ অস্ত্রের একটা ট্রানজিট পয়েন্ট। এটা আজকে থেকে না, অনেক বছর, বহু বছর, শত বছর আগে থেকেই এটা ট্রানজিট একটা জায়গা। সেখানে অস্ত্র ধরা তো দূরের কথা, উল্টো সরকার বলেছে যারা যারা তাদের নিরাপত্তার জন্য যারা যারা নির্বাচন করবেন তারা চাইলেই অস্ত্র নিতে পারেন, রেজিস্ট্রেশন করতে পারেন। এটা আরো মরার উপর খাড়ার ঘা আমার দৃষ্টিতে। আপনি কোনো অস্ত্র চালানো জানলেন না, কিছু না, হঠাৎ করে টাইম নেই, আপনার হাতে 1 মাস সময় নেই, আপনি অস্ত্র কিনে ফেললেন। আপনার অস্ত্র কি আপনার গানম্যান চালাবে? সে তো চালাতে পারবেন, আপনাকেই চালাতে হবে। তাহলে এই ঘটনাটা কেন গেল? একটা পুলিশ ছাড়া নির্বাচন অচল। পুলিশ, আনসার, ভিডিপি, আপনার সেনাবাহিনী, সবাই, প্রত্যেকের দরকার আছে, কিন্তু পুলিশ কিন্তু একদম প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত সেই পুলিশের কি ট্রমাটাইজ থেকে বেরোতে পেরেছে? পারে নাই। তো পুলিশকে কি বের করার সরকার কোনো চেষ্টা করেছে? এই কাজটা কার? রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই না, এটা সরকারের কাজ। সরকার যদি আপনার অনির্বাচিত হন এবং অরাজনৈতিক হন, তাহলে তো সবার কাছেই সরকারের গ্রহণযোগ্যতা সমান থাকার কথা। তাহলে প্রত্যেকটা মানুষের, আপনার যতগুলো অস্ত্র বাইরে এখন পর্যন্ত আছে, সরকারি অস্ত্রই যদি আমি ধরি, সেটা 1400-এর অনেক উপরে আছে। 300 আসনের নির্বাচন, 300 আসনের নির্বাচন হলে প্রতিটা আসনে কয়টা করে অস্ত্র থাকে? সেই জায়গায় সরকার কতটুকু চেষ্টা করেছে একটা সেন্টারে, এই যে এই 2 লাখের উপরে সেন্টার, এই সেন্টারগুলোতে যদি একটা সেন্টারে যদি একটা গুলি ফুটে 2-4-5 ঘন্টার মধ্যে কি কোনো ভোটারকে আপনি দেখতে পাবেন? পাবেন না। আপনি গেল এই 2টা সাবজেক্ট, গেল 3টা। আপনার প্রশাসন, আওয়ামী লীগের আমলের প্রশাসন এখন পর্যন্ত তারা জাকিয়ে আছে, সচিব থেকে ইউনো পর্যন্ত, যাদের প্রত্যেককেই ভোটের বাজারে দরকার, একদম যারা ওতপ্রোতভাবে জড়িত। বিএনপি বলেছিল রিটার্নিং অফিসারের কাছে ক্ষমতা ন্যস্ত করার জন্য, সরকার কিংবা ইসি কেউই কিন্তু এই ব্যাপারে তাদের সদিচ্ছা প্রকাশ করেন নাই, কিছুই বলেন নাই, শুনে না শোনার ভান করেছেন। তাহলে এই অবস্থার মধ্যে আপনার পূর্ব শর্ত একটাও নাই যেটা পূরণ হয়েছে। তাহলে আপনি আজকে কিভাবে টিআইবি নির্বাচন একটা প্রতিবেদন করেছে, সেখানে টিআইবি নির্বাহী পরিচালক বলেছেন যে সরকার আসলে আমলাতন্ত্রের একটা গোষ্ঠীর হাতে জিম্মি হয়ে আছে। এই যে সরকার করতে পারছে না, এটা কি আসলে উপদেষ্টা পরিষদের দুর্বলতা, নাকি তারা আসলে আমলাতন্ত্রের কাছে আসলে জিম্মি হয়ে আছে? তাদের অভিজ্ঞতার অভাব, জিম্মি হওয়ার এটা একটা বড় কারণ। 2 নম্বর, অভিজ্ঞতা মানুষ নিয়ে জন্মগ্রহণ করে না, শিখে শিখেই হয়। 1.5 বছর, 1.25 বছর কিন্তু একদম খুব কম সময় না, খুব কম সময় না। একটা সরকার, ইলেকটেড সরকার যদি 5 বছর ক্ষমতায় থাকে, ধরেন 4 বছর কাজ করবে, 1 বছর শিখতে এবং ক্ষমতা ছাড়তেই চলে যাবে, তাহলে তারা তো 1/3 টাইম অলরেডি, 1/3 বেশি টাইম পার করে ফেলেছে। তাহলে তারা কি এখন পর্যন্ত শিখে নাই? আর এগুলো যদি আমলাতান্ত্রিকই হয়, আমলারাই তো তাদেরকে শেখানোর কথা, বা তারা 5-10 জায়গায় সার্চ দিয়ে শেখার কথা, 5-10টা রাজনৈতিক নেতাদের সাথে কথা বলে শেখার কথা। তারা তো কোনো কিছুতেই তারা কিছু করে নাই। তো এই যে এতগুলো সমস্যা, এই সমস্যা সামনে রেখে আপনি কি করে আশা করি আমরা যে একটা সুন্দর নির্বাচন হবে, একটা ঐতিহাসিক নির্বাচন হবে এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের মতো করে নির্বাচন হবে? এটা তো আমাদের মনে হয় না। জানি, ধন্যবাদ মনিয়াপা। আপনার কাছে আবার আসবো। শিবির ভাই, আপনার কাছে একটু আসতে চাই। মনিয়াপা বিএনপির একজন প্রতিনিধি হিসেবে লেভেল প্লেইং ফিল্ড এবং অস্ত্র উদ্ধারের সরকারের ব্যর্থতা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা একইভাবে দেখেছি আজকে জামায়াতের আমিরও বলেছেন যে সুষ্ঠু নির্বাচনের শঙ্কা আছে, প্রতিকার না পেলে তিনি সব তথ্য প্রকাশ করে দিবেন। এনসিপিও বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই। সো আলটিমেটলি বিএনপিও বলছে, জামায়াত বলছে, এনসিপি বলছে, তাহলে কি আসলেই লেভেল প্লেইং ফিল্ড নেই, কিংবা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কি আসলেই নেই এই মুহূর্তে? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে সব দলে অভিযোগ করছে লেভেল প্লেইং ফিল্ড নেই। শুরুতে অভিযোগটা সম্ভবত এনসিপি এবং জামাতের পক্ষ থেকে আসছিল, তারেক রহমানকে ইস্যু করে। আজকে আবার বিএনপির পক্ষ থেকে অভিযোগটা আসছে। মনিয়াপা যেটা বলছিলেন যে অভিজ্ঞতার কথা, আমি বলবো যে অভিজ্ঞতা আসলে এখানে খুব একটা জরুরি না, কারণ আমাদের অতীতের যে কেয়ারটেকার গভর্নমেন্টগুলো হতো নির্বাচনকালীন 3 মাসের জন্য হতো। সো 3 মাসের মধ্যে তারা কিন্তু শুধুই নির্বাচন পরিচালনা করতো এবং কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই। তো এখন এই গভর্নমেন্টকে বরং আমরা বলবো যে তারা এনাফ সময় পেয়েছে অভিজ্ঞতা অর্জন করার, মানুষকে বোঝার, অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝার বা রিলেভেন্ট সংস্কারগুলো করার। তো এখানে এই নির্বাচনে যে মনে করেন সুষ্ঠু পরিবেশ নাই যেটা বলছে বিএনপি, এনসিপি এবং জামাত থেকে যে অভিযোগটা শুরুতে আসছিল, এটা আসছিল বেসিকলি যে
তারেক রহমানকে এডিশনাল প্রোটোকল দেওয়া হচ্ছে বা প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করে বিভিন্ন সিভিল সোসাইটি বা পেশাজীবী সংগঠন বিভিন্ন মানুষজন যাচ্ছে, এক্সট্রা প্রোটোকল পাচ্ছে বা নির্বাচনী আচরণবিধির ভায়োলেশন হচ্ছে কি না সে ব্যাপারে এটা একটা পয়েন্ট নিয়ে আলোচনা দেখেছি আমি এনসিপি নেতাদের বক্তব্য থেকে, এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু তারেক রহমানের উত্তরবঙ্গের যে নির্বাচনী কিছু সমাবেশ করার কথা ছিল এবং কবর জিয়ারত করার কথা ছিল, ব্যক্তিগত সফরের কথা বলেছিলেন, সেগুলো ক্যান্সেল করা হয়েছে। ক্যান্সেল করা হয়েছে মানে সেখানে সম্ভাবনা ছিল নির্বাচনী আচরণবিধি ভায়োলেশন করার। তো এই উদ্যোগগুলো যারা নিয়েছেন ডেফিনেটলি ওনারা অ্যাসেসমেন্ট করবেন কেন সেগুলো নেওয়া হয়েছিল বা মিসগাইড করা হয়েছিল কিনা টিমকে। আর এখন যেটা হচ্ছে যে বিএনপিও যেটা অভিযোগ করছে তার মানে হচ্ছে সরকারকে এখানে দায়িত্বটা নিতে হবে। সো তিন পক্ষই যেহেতু অভিযোগ করছে, আমি মনে করি একটা সুস্থ নির্বাচন আয়োজন করা এই সরকারের জন্য যেমন খুবই জরুরি, এট দ্য সেম টাইম বিএনপি এবং জামাত যারা গত 15 বছর ধরে এই একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশের জন্য আন্দোলন করে আসছে তাদের জন্য সেটা এনশিওর করা জরুরি। সো কোনো একটা কারণে যদি আমরা নির্বাচনটাকে সুস্থ, স্বাভাবিক বা অংশগ্রহণমূলক করতে না পারি, উৎসবমূলক করতে না পারি, তাহলে আমাদের এই 15 বছরের যত ত্যাগ তিতিক্ষা, যত জেল জুলুম গুম খুন, ইভেন জুলাইয়ের যে আমাদের 2000-এর বেশি শহীদ, 30,000-এর বেশি আহত, এদের যে ত্যাগ সব কিছু ব্যর্থ হবে। সো আমি মনে করি এখানে সবারই স্বার্থ যে একটা অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ নির্বাচন করা। জামাতের পক্ষ থেকে যে অভিযোগগুলো আসছিল, আজকে দেখেছেন যে চট্টগ্রামে জামাতের একজন ক্যান্ডিডেটের মনোনয়ন সর্বশেষ আপিল বাতিলই করা হয়েছে। তো এখানে অভিযোগ করা হয়েছে যে তার ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব, এবং একই ওনারা অভিযোগ করেছেন যেটা যে একই কারণে বিএনপির যারা মনোনীত ছিল এরকম দ্বৈত নাগরিকত্ব ইস্যু যে তাদেরটা বাতিল করা হয়নি, আমাদেরটা বাতিল করা হয়েছে, আরও কিছু কেস হয়েছে। তো তারা এখানে অভিযোগ করছে যেটা যে তার মানে হচ্ছে নির্বাচন কমিশন পার্শিয়ালি আচরণ করছে, একই অপরাধের জন্য কারোর সাথে একরকম ট্রিট করছে, আরেকজনের সাথে অন্যরকম ট্রিট করছে। তো আমি মনে করি নির্বাচন কমিশনের এখানে নিশ্চিত করতে হবে, দেখেন নির্বাচনে সুস্থ হচ্ছে কি পক্ষপাতিত্ব থাকতেছে, এই জিনিসটা যতটা না রিয়েল জায়গায়। আমি তারেক রহমান সাহেবের যে উত্তরবঙ্গের সমাবেশের আলাপ যখন হচ্ছিল তখন একটা টকশোতে আলাপ করছিলাম মারুফ কামাল ভাইয়ের সাথে, উনি বলছিলেন যে এটা ভায়োলেশন করে না। আমি বলছি দেখেন ভায়োলেশন করে কি করে না কাগজে কলমে, ব্যক্তিগত সফর আমি বলছি, কাগজে কলমে করে কি করে না এক জিনিস, আর হচ্ছে মানুষের পারসেপশান কি, মানুষের পারসেপশান হবে যে এখানে মানুষ দলীয় প্রতীক নিয়ে মিছিল করতে করতে আসছে, নেতাকে স্বাগতম জানাচ্ছে বা তারা আনন্দ করছে, গায়ের মধ্যে দলীয় প্রতীক মাখাচ্ছে বা প্লেকার্ড নিয়ে আসছে, স্লোগান দিতে দিতে আসছে, তার মানে আলটিমেটলি এটা একটা নির্বাচনী জনসভার মতো হবে। সো আমি সেদিন বলছিলাম যে তারেক রহমান সাহেবের উচিত হবে এটা না করা, ওনার নিজের স্বার্থেই, যে তারেক রহমান সাহেব নিজে কোনো নির্বাচনী আচরণবিধি ভায়োলেশন করছেন এবং নির্বাচন কমিশন যদি কিছু না বলতে পারে সেক্ষেত্রে এটা বড় অভিযোগ হবে। সো মানুষের পারসেপশনের জায়গাটা এখানে বড়। আমার মনে হয় সরকারের জায়গা থেকে এই জিনিসটা যে সরকার যদি বলে যে আমরা আন্তরিক, সেটা তার কাজের মধ্যে ফুটে উঠতে হবে, ভিজিবল হইতে হবে, যে অ্যাডমিনিস্ট্রেশনে যেখানে 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 ফেসিবাদী আমলের লোকজনরা রয়ে গেছে যারা নির্বাচনকে নষ্ট করে দিতে, নস্যাৎ করে দিতে পারে, তাদেরকে সরানো। এবং মনে হয় ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলেছেন যে অবৈধ অস্ত্র উদ্ধার, ইভেন বৈধ অস্ত্র উদ্ধার করা দরকার ইলেকশনের আগে। আমরা 3টা শুটিংয়ের ঘটনা রিসেন্টলি ঘটেছে, হাদি হত্যার ঘটনা, মুসাব্বির হত্যার ঘটনা ঘটেছে, এবং চট্টগ্রামে জামাতের 4জন মারা গেছে। যে এই যে শুটিংয়ের ঘটনাগুলো হচ্ছে নানান জায়গায়, তার মানে সরকার তো এখন পর্যন্ত নির্বাচনের আর 1 মাস বাকি আছে, সরকার এখন পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে না, বৈধ অস্ত্রগুলো জমা নিচ্ছে না, উল্টো আরো গানম্যান দিচ্ছে বা লাইসেন্স করতে বলছে। সো আমার মনে হয় এইটা সরকারের জায়গা থেকে আরো সিরিয়াসলি এই বিষয়গুলো দেখা দরকার, যেন মানুষের পারসেপশানে এটা আসে যে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে, মানুষ ভয়হীনভাবে ভোট দিতে পারছে। মানুষ কিন্তু 15 বছর ধরে ভোট দিতে পারে না। সো মানুষের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা আছে, আগ্রহ আছে ভোট দেওয়ার, এবং যদি নিরাপদ পরিবেশ থাকে মানুষ দলে দলে ভোট দিতে যাবে ঈদের মতো আনন্দ করতে করতে। তো আমার মনে হয় সরকারের সেটা এনশিওর করতে হবে যে মানুষের পারসেপশনের জায়গায় একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। জনাব শিববীর, মনিয়াপা আপনার কাছে আমি দ্বিতীয় যে প্রশ্নটি করতে চাই, আমরা অতীতের নির্বাচনগুলোতে দেখেছি যে 3টি নির্বাচনকে আজকে তদন্ত কমিশন বলেছে পুরো বল প্রয়োগের নির্বাচন, মানে সুষ্ঠু ভোট না হওয়ার নির্বাচন। সেই নির্বাচনগুলোতেও আমরা দেখেছি নিজ দলের মধ্যেই মনোনয়নপত্র জমা দেয়া নিয়ে গোলাগুলি, হানাহানি, মারামারি এবং একজনকে আটকে রাখা যাতে সে মনোনয়নপত্র জমা দিতে না পারে। এটা বাংলাদেশের নির্বাচনে দীর্ঘদিন ধরেই চলে আসছে, বিগত 12টি নির্বাচনই হয়েছে। এবারই প্রথম ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা দেখেছি এই ধরনের ঘটনা ব্যাপক অর্থে বলা যায় ঘটেইনি আসলে, যে মনোনয়নপত্র বাধা দিতে গিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা এবং মনোনয়নপত্র জমা দিতে না দেওয়া কিংবা বাধা দেওয়া।
তারপরেও কেন রাজনৈতিক দলগুলো মনে করছে সরকার সুষ্ঠু নির্বাচন করতে আসলে খুব বেশি উদ্যোগী হচ্ছে না, এই ঘটনাগুলো যেগুলো আপনারা বললেন এর বাইরে গিয়ে? দেখেন এইখানে একটা কথিত কথা চালু আছে যে আপনার নির্বাচনটা যে কোনো সময় নির্বাচনটা বিপদগ্রস্ত হতে পারে, যে কোনো সময় একটা বড় ধরনের ভায়োলেন্স হতে পারে। এটা কিন্তু বড় বড় লোকজনরা বলছে, যে কারণে যারা তৃণমূলে যে আন্দোলন করার তারাও কিন্তু কিছুটা তাকিয়ে আছে কেন্দ্রের দিকে, এবং যারা প্রার্থী তারাও কিন্তু যেভাবে নামা দরকার প্রত্যেকটা জায়গায় ভোটের যে ফ্লুটা থাকে, হ্যাঁ বাড়ি বাড়ি যে ভোট চাইতে পারে না, কিন্তু ভোট কিন্তু অন্যভাবে চায় বিভিন্ন প্রোগ্রামকে থ্রো করে প্রতিদিন, ওইভাবে কিন্তু আমরা দেখছি না। এই যে না দেখার কারণে সব কিছু কেমন জানি একটা ঝিম মেরে আছে। আমি একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থেকেছি, ওখানে দেখতাম যে যেই দিন মার্ডার হতো, কোনো অকারেন্স খারাপ নেগেটিভ হতো, ওই দিন কেমন জানি শুনশান নীরবতা থাকতো। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার কাছে এখন এই মুহূর্তে এরকমই মনে হচ্ছে। নিজেরা চরম ভেতরে দ্বন্দ্ব আছে, কিন্তু দ্বন্দ্বটা প্রকাশ করার আগে ওই জিনিসটা চিন্তা করছে আসলে কি হচ্ছে। এই যে 1 মাস আছে, মাত্র 1 মাসও নাই, আজকে 12 তারিখ চলে গেল, এই 29 দিন 30 দিনের যে অবস্থাটা, সেটার মধ্যে আপনার এখন পর্যন্ত মানুষের মনে এই ধরনের ভীতিকর অবস্থা সঞ্চারিত হচ্ছে, যে কারণে যেটা আপনারা প্রত্যাশা করছেন সেটা হচ্ছে না, হয়তো অন্যদিকে হবে। আপনি দেখেন, আপনি যদি হাদিকে তুলনা করেন, সে তো নির্বাচনী প্রচারণা করতে গিয়েই তার প্রাণটা হারালো। আপনি যদি এই স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরের কথা চিন্তা করেন, নির্বাচন সামনে আসছে দেখি কিন্তু তার যে সমস্যাটা, এটা তো আগেও হতে পারত, পরেও হতে পারত, সেটা হয় নাই। গতকালকে গাজীপুরে একজন এনসিপি নেতাকেও গুলি করা হয়েছে। এই যে এই জিনিসগুলো, এবং প্রত্যেকেই কিন্তু তার জায়গা থেকে, যারা বিশ্লেষক, যারা ইউটিউবার, বিভিন্নভাবে কথা বলে, লিখে, কলাম লিখে, তারা প্রত্যেকেই কিন্তু ভীষণ ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের লেখা, তাদের বলা। এই জায়গা থেকে জনগণ কিন্তু আরো ভীত হয়ে পড়ছে। এর মধ্যে যে কথাটা বললেন উনি, আমার সহালোচক, যে যাদের বৈধ অস্ত্র সেগুলো তো জমা নেয় নাই। তো আপনার বৈধ অস্ত্রগুলো কিন্তু এর আগের যত নির্বাচন ছিল 6 মাস আগে থেকেই জমা নেওয়া হয়েছে, ইলেকশনের পরে আবার ফেরত দেওয়া হয়েছে। কিন্তু এবার এটার ঘোষণা তো দূরের কথা, উল্টা আরো অস্ত্র দেওয়ার জন্য উল্টা সহযোগিতা করছে সরকার। তো সরকার কি চাইছে আমরা জানি না। সরকার যেখানে যেখানে সহযোগিতা করার কথা সেখানে করছে না। ধরেন কলামিস্টরা কিংবা ইউটিউবাররা নির্বাচন বানচালের আশঙ্কার কথা বলছেন। রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামায়াত সহ অন্যান্য যে দলগুলো এখন বিদ্যমান, তারা কি নির্বাচন বানচাল করা হবে না কিংবা বানচাল হবে না অথবা বানচাল করতে দেওয়া হবে না, এরকম শক্ত অবস্থান নিয়ে প্রচারণা তারা কি চালাতে পারছে? এখানে যে কোনো মূল্যে বিএনপি একটা নির্বাচন চায় গণতন্ত্রকে রক্ষা করার জন্য। এটা সত্যি। বিএনপি এই জন্য অনেক কথা, যেমন মুসাব্বির হত্যায় বিএনপি কিন্তু অন্যভাবে যেভাবে নিতে পারতো, আরও সিরিয়াসভাবে নিতে পারতো, সেটা কিন্তু ইলেকশনের জন্য রেখে দিয়েছে। নইলে একজন হাদির জন্য এত কিছু হলো, তার জন্য তো এরকম এত বড় একটা দলের সেই নেতা ছিলেন, তো সেটা করে নাই। তো বিএনপি চাচ্ছে, কিন্তু অন্য দলগুলো, তাদের কথা আমি ওইভাবে বলতে পারি না, কারণ তারা একে ফ্যাসিলিটিস ভোগ করছে অনেকভাবে, দুয়ে তারা যদি ওরকমভাবে নির্বাচন চাইতেন, তাহলে এই জায়গায় একটা দেখেন রহস্যজনক একটা আচরণ হচ্ছে, যেটা হলো যে গণভোটে যে 4টা পয়েন্ট আছে, একই সাথে 2টা ভোট। এর আগে জামাত বলেছিল যে আমরা একদিনে 2 ভোট চাই না, এখন তারা রহস্যজনকভাবে নীরব, এবং একই জায়গা একই 4টা পয়েন্টের একটা হা অথবা না ভোট। এটা কিন্তু প্রত্যেকের জন্য এটা মেনে নেওয়া সম্ভব না, প্রত্যেকের, সব দলেই। তো সেইখানে কিন্তু সব দলই নীরব নিশ্চুপ হয়ে আছে। এই জিনিসগুলো কিন্তু অনেকের কাছে ব্যাকআপ্পা লাগছে, সাধারণ মানুষের কাছে। প্রচারণা চালাবে বলে এখন পর্যন্ত গণভোট নিয়ে সেভাবে কোনো প্রচারণা শুরু করেনি। তো সেইখানে আপনি দেখেন এনসিপি গণভোটে সিগনেচারই করেনি, পক্ষে কথা বলছে। জিনিসগুলো কেমন এলোমেলো, অগোছালো লাগছে না? যে যারা এত আন্দোলন করলো তাদের জন্য এই গণভোটের ব্যবস্থা, অথচ তারা এখন পর্যন্ত সিগনেচার করে নাই। কিন্তু তারা জুলাই সনদের কথা, জুলাই সনদটাই তো আপনার পরবর্তীতে এই গণভোটটায় আসছে, যেটাই সিগনেচার করা হয়েছিল সব দল মিলে, প্রায় অনেকটি দল, 30টার মতো, সেটাই কিন্তু
সরকার কিন্তু সেটা ঘোষণা দেয় নাই, সরকার আলাদা পেপার ঘোষণা দিয়েছে। সেইখানে বিএনপি সহ আরও অনেক দলেরই আপনার অভিযোগ ছিল, কিন্তু সেখানেও সবাই চুপচাপ। এই এত নীরবতা, এত রকম রহস্য, এগুলো সব কিছু মিলে আমার কাছে কিন্তু বহু বছর নির্বাচন দেখেছি, পাশে থেকে নির্বাচনের কাজ করেছি, আমার কাছে এইবারের নির্বাচনটা একটু কেমন যেন মনে হচ্ছে। শিবির ভাই, আমরা যেটা জানি যে 2008 সালে 8.5 কোটির মতো ভোটার ছিল, এবার 12.5 কোটি, যার মধ্যে আসলে প্রায় 5.5 কোটিরও বেশি ভোটার হচ্ছে তরুণ, অর্থাৎ 18 থেকে 37 বছর বয়সী, এবং এটা প্রায় ভোটারের 43% এটা। আপনি দেখবেন আজকেও একটি জরিপ প্রকাশ হয়েছে যেখানে 17% ভোটারকে বলা হচ্ছে তারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে। সো এই যে 17% যে ভোটার কিংবা 43% যে ভোটার, তারা কি আসলে ভোট দেওয়ার যে উৎসবমুখর পরিবেশটা প্রয়োজন ছিল, যেভাবে ভোট দিতে তারা আগ্রহ প্রকাশ করবে বলে বলা হচ্ছে, আদৌ কি এই পরিস্থিতি থাকলে তারা ভোট দিতে আসবে? ধন্যবাদ আপনাকে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আনডিসাইডেড ভোটার বলতে আসলে কি বোঝায়। আনডিসাইডেড ভোটার বলতে আসলে এখানে হচ্ছে যে যারা তাদের পছন্দটা প্রকাশ করতে চায় না। এখানে যখন এই প্রশ্নগুলো হয় যে আপনি কাকে ভোট দিবেন বা কোন দল আপনার পছন্দের, এখানে অনেকগুলো ইস্যুস থাকে যে সে ভয়হীনভাবে সেটা প্রকাশ করবে কিনা, এখানে সে পারসিভ করার চেষ্টা করে এরা কারা, বলাটা ঠিক হবে কিনা, আমার কোনো ক্ষতি হবে কিনা, এ ধরনের ভয় অনেকের মধ্যে থাকে। তো সেই ক্ষেত্রে 17% আনডিসাইডেড ভোটার, এটা আসলে খুবই সামান্য নাম্বার আমি বলবো। আমি বলছি না যে তারা কোন কারণে বলছে এটা জানা যাচ্ছে না, এমন হতে পারে তারা জাস্ট বলতে চায় নাই। আর আপনি যেটা বলছেন যে তারা কি তাহলে ভোট দিবে কিনা, এখানে এই জরিপটা আজকের যে সেমিনার ছিল তাদের না, 17% ভোটার না, তরুণ যে ভোটারদের কথা বলা হচ্ছে, ডিসাইডিং ফ্যাক্টর যারা বলা হচ্ছে, সেই তরুণরা তরুণ ভোট যে দিবে কিনা। 43% ভোটার, তারা কি আসলে ব্যাপকভাবে ভোট দিতে আসবে? এখানে এই যেই সংখ্যাটা আপনি বলছেন আনডিসাইডেড ভোটার কিনা, আমি ওই পয়েন্টটা ক্লিয়ার করিনি। সো আনডিসাইডেড ভোটাররা ভোট দিবে না এরকমটা আমি মনে করি না। তারা ভোট দিবে, কিন্তু তারা এখনো ডিসাইড করে নাই, অথবা তারা বলতে চাচ্ছে না কাকে ভোট দিবে। ভোট দিবে না এরকম বলেছে 2.6%। ওটা খুবই নেগলিজিবল একটা অ্যামাউন্ট, এবং এটা হতে পারে যে একদম আওয়ামী লীগের ভোটার যারা আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করছে না, সো আওয়ামী লীগ না থাকলে তারা ভোট দিবে না, এরকম একটা ব্যাপার। সো এটা আসলে আরেকটা ইন্টারেস্টিং জিনিস ইন্ডিকেট করে, যেটা আমি আজকে সেমিনারও বলেছিলাম, যে এই বাংলাদেশে আসলে আওয়ামী লীগের ভোটারের মন জয় করার জন্য যে বিএনপি এবং জামাতের মধ্যে প্রতিযোগিতা চলছে এক ধরনের বিভিন্ন জায়গায়, এইটা আসলে দরকার নেই। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের ভোটার আসলে ওই 2.6%-এর কম। কারণ যারা বলছে ভোট দিবে না, ওরাই আসলে আওয়ামী লীগের ভোটার। কারণ যারা ভোট দিবে এবারের ইলেকশনে, তার মানে তারা ধরেই ভোটার, তারা কি সবাই বাংলাদেশ থেকে চলে গেছে? না, যারা আগে অতীতে আওয়ামী লীগকে ভোট দিছে, এরা কি সবাই আওয়ামী লীগের ভোটার আপনি বলতে চাচ্ছেন? না, না হতে পারে। যারা অতীতে বিএনপিকে ভোট দিছে, এরা কি সবাই বিএনপির ভোটার? কেউ তো মাথা বেঁচে দেয়নি। তার যখন যাকে ভালো লেগেছে তখন তাকে ভোট দিয়েছে। একদমই আওয়ামী লীগকে ছাড়া আমি কিছুই বুঝি না এরকম ভোটার হচ্ছে তারা, যারা শেখ হাসিনা ডাক দিয়েছে যে ভোট বয়কট করো, তারা ভোট বয়কট করবে, তারা হচ্ছে আওয়ামী লীগ। তার মানে আওয়ামী লীগের ভোট হচ্ছে বাংলাদেশে 2% থেকে 3%, বিভিন্ন জরিপগুলোতে তাই আসতেছে। বাকি ভোটাররা আসলে বাংলাদেশের নাগরিক ভোটার, আপনি ভোটের জন্য যান, তারা ভোট দিবে অথবা দিবে না। কিন্তু আওয়ামী লীগের ভোটার আলাদা করে 30%, 35%, 40%, এটা একটা মিথ। আওয়ামী লীগের ভোটার এত পার্সেন্ট নাই। যদি থাকতো তাহলে এখানে আমরা পেতাম জরিপগুলোতে যে 30% মানুষ ভোট দিতে চায় না, কারণ আওয়ামী লীগ নাই এই ইলেকশনে। তারা যারা অতীতে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, তারা এখন মেনে নিচ্ছে আওয়ামী লীগ গন কেস, আওয়ামী লীগ চলে গেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগকে ছাড়াই আমাদেরকে চলতে হবে। সো যারা আছে তারাই। সো আওয়ামী লীগের ভোট বলতে এখানে আসলে কিছু না। এবং ক্যাম্পাস ইলেকশনগুলোতে আপনি দেখেছেন যে এই জিনিসটা প্রতীয়মান হয়েছে, যে ছাত্রলীগ না থাকার পরেও মানুষজন ভোট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে। সো এখানে আওয়ামী লীগ থাকা না থাকা আসলে ম্যাটার করছে না বাংলাদেশের রাজনীতিতে। আর যে পয়েন্টটা আপনি বলছেন যে এই ইয়ং ভোটাররা কি ভোট দিবে কিনা উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে বা ভয়হীনভাবে, এটা আমার মনে হয় আমরা এই 5টা ক্যাম্পাস ইলেকশন থেকে দেখতে পারি যে ছাত্রদের মধ্যে, এরা তো সবাই তরুণদের প্রতিনিধি, তো তরুণ ছাত্ররা 65% থেকে 80% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। এটা আসলে মানে অসাধারণ ব্যাপার। বাংলাদেশের জাতীয় নির্বাচনগুলো আমরা যদি দেখি, ভোট কাস্ট হওয়ার পার্সেন্টেজ এরকম। তো আমার মনে হচ্ছে মানুষের মধ্যে ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, এটা আছে। এবং গত 15 বছর ধরে আসলে কি, গত 15 বছর ধরে তো মানুষ ভোটই দিতে পারে নাই। তো মানুষের মধ্যে যে ভোট, অনেকেই তো এই কথা বলে যে আমি ভোট দিতে গিয়েছিলাম, গিয়ে শুনছি আমার ভোট কেউ দিয়ে দিয়েছে, অথবা আমাকে পদ থেকে পাঠিয়ে দিয়েছে, আপনার ভোট হয়ে গেছে, আপনি চলে যান। তো মানুষের মধ্যে কিন্তু এই কষ্টটা আছে। এবং বিএনপি জামাত তো মানুষের এই গণতান্ত্রিক ভোটাধিকারের জন্যই এতদিন ধরে লড়ছে। তো মানুষের মধ্যে এই উৎসাহটা আছে, মানুষ ভোট দিবে। আমি মনে করি না মানুষ ভোট কেন্দ্রে যাবে না বা ভোটের ব্যাপারে আগ্রহ নাই। তবে আমাদের
এনশিওর করতে হবে যে মানুষ যেন সেই পরিবেশটা পায়, এটা সরকারকে এনশিওর করতে হবে, রাজনৈতিক দলগুলোকে এনশিওর করতে হবে। এখানে আমি আরেকটা জিনিস জাস্ট অ্যাড করি যে এখানে দেখেন, যদি এই নির্বাচনটা এমন হয় যে বিএনপি জিতলো কিন্তু মানুষের পারসেপশন হচ্ছে এই নির্বাচনটা একটা ত্রুটিপূর্ণ নির্বাচন, তাহলে আসলে বিএনপি জিতে নাই, বিএনপি হেরে গেল, বিএনপি আওয়ামী লীগের সিচুয়েশনে চলে গেল। যেমন আওয়ামী লীগকে মানুষ, আওয়ামী লীগ তো জিতছে, 14তে জিতছে, 18তে জিতছে, 24-এ জিতছে, কিন্তু মানুষ কি মনে করে যে এটা একটা ত্রুটিপূর্ণ নির্বাচন, এটা কোনো নির্বাচন ছিল না। একইভাবে যদি জামাতও জিতে এবং যদি নির্বাচনটা মানুষ মনে করে পারসেপশনে যে এটা ত্রুটিপূর্ণ নির্বাচন, তাহলে এখানে জামাত জিতলো না, জামাত হেরে গেল। সো আমি মনে করি বিএনপি এবং জামাত দুই দলেরই অ্যাগ্রেসিভলি এটা চাওয়া উচিত যে আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য আন্দোলন করেছি, আমরা কোনো ধরনের ত্রুটিপূর্ণ নির্বাচন দিয়ে ক্ষমতা আসতে চাই না, আমরা একটা সঠিক, সুস্থ, অবাধ, নিরপেক্ষ পার্টিসিপেটরি ইলেকশনের মধ্য দিয়ে আসতে চাই। ধন্যবাদ শিবির ভাই। আমাদের সময় মধ্যে একদম শেষ মুহূর্তে আছে, আপনার কাছে ফিরতে পারবো কিনা জানি না। মনি আপা, ত্রুটিপূর্ণ নির্বাচন আওয়ামী লীগ, বিএনপি এবং জামায়াত দু দলেরই চাওয়া উচিত না, এক নম্বর। 2 নম্বর হচ্ছে 2018 নির্বাচনে বিএনপি এবং জোট অংশগ্রহণ করেছিল, 10টা 11টার দিকে তারা উইথড্র করেছে মাঠ থেকে এবং তারা বলেছে যে এই ভোট ত্রুটিপূর্ণ হচ্ছে। এবারের 26 সালের নির্বাচনে কি আসলে কোনো দল যারা ভোটে অংশগ্রহণ করছে তারা কি আসলে নিজেকে উইথড্র করার মতো পরিস্থিতি আছে কিনা? এটা আসলে সময়ই বলে দেবে, কারণ এখানে যেটা মব মানুষ হাতে তুলে নিয়েছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকার যদি ভোটের আগেও যদি ব্যবস্থা না নেয়, আর আপনার সেনাবাহিনী নামবে কথা বলেছে, সেনাবাহিনী যদি পূর্বের মতোই যদি নির্লিপ্ত থাকে, আকাশের দিকে তাকিয়ে থাকে, নিচে কি হলো মাটিতে কেউ কিছুই দেখলো না, তাহলে কিন্তু মাইট ইজ রাইটটা প্রাধান্য পাবে। আর মাইট ইজ রাইট যখন প্রাধান্য পাবে তখন কিন্তু আর লেভেল প্লেয়িং থাকবে না। সরকার যদি প্রোটেকশন দিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু এখানে একটা অন্যায় হয়ে যাবে। অন্যায় কিন্তু মানুষ সুযোগে অন্যায় করে, সুযোগের অভাবে। তো সুযোগ পেলে বোঝা যাবে যে কে কতটা অন্যায় করতে পারে। যদি অন্যায় অন্য কোনো দল করে তাহলে বিএনপির জন্য এটা মরণঘাতী, যদি বিএনপি অন্যায় করে অন্য দলের জন্য মরণঘাতী। আমরা এই জায়গাটায় সরকারের কোনো এখানে আমরা ওই আশানুরূপ রেজাল্টটা পাচ্ছি না যে সরকারকে বিশ্বাস করা যায়, লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক থাকবে এটা বিশ্বাস করা যায়। জনগণ ওই জায়গা থেকে এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছে না যে আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব। কেন এই এরকম জায়গাটা। মনে হচ্ছে? ওই যে কথাগুলো বললাম, প্রথমে যদি পূর্ব বলেন, শর্ত জি। একটাও যখন ফিল আপ না হচ্ছে, আপনার যদি এখন প্রতিদিন যদি মিনিমাম 20টা 50টা করে যদি আপনার অস্ত্রধারীদেরকে অ্যারেস্ট করা হয় অস্ত্রসহ, তাহলে মানুষের একটা বিশ্বাস আসবে। এরপরে আপনার জেল থেকে যারা পালিয়েছে একদম ফেরার আসামিরা, এরা কিন্তু অনেকেই ফেরত যায় নাই, অনেকেই। এই যে এই অনেকেই যে ফেরত যায় নাই, এই আসামিগুলো যতদিন আপনার ফিল্ডে দাপিয়ে বেড়াবে, আমরা কিন্তু শীর্ষ সন্ত্রাসীদের নাম শুনি, যতদিন দাপিয়ে বেড়াবে ততদিন মানুষের ভয়টা কিন্তু কাজ করবে। এবং আপনার মনে আছে যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, উনি লন্ডন থাকা অবস্থায় যখন এখানে একজন শীর্ষ সন্ত্রাসী যখন অ্যারেস্ট হলো, উনি কেন লন্ডনে গিয়েছিলেন, কি কাজ করতে গিয়েছিলেন, এই কথাগুলো কিন্তু বের হয়ে গিয়েছিল। এই যে এই টাইপের, হ্যাঁ শোনা গিয়েছিল। তো এই টাইপের তো অনেকগুলো সন্ত্রাসী এখন মাঠে দাপিয়ে বেড়াচ্ছে, গণহত্যার আসামিরাও জামিন পাচ্ছেন। তো এই জায়গাটায় সরকার কিন্তু মবের কোনো বিচার করতে পারছেনই না, উপরন্তু যারা আগে থেকেই মব করে যারা বিচারের আওতাধীন ছিলেন তাদেরকে ছেড়ে দিয়েছেন। এটা ভীষণভাবে গণতন্ত্রের জন্য হুমকি, ভীষণভাবে নির্বাচনের জন্য হুমকি। এই হুমকি থেকে সরকারকেই উদ্ধার করতে হবে। এটা কোনো রাজনৈতিক দল এখানে কোনো কাজ করতে পারবে না, কারণ তার ওই ক্ষমতাটা নাই। জি আপা, আপনাকে ধন্যবাদ। আমি শিবির ভাইকে 30 সেকেন্ড একটু জানতে চাই, সব শেষে, আলোচনার শেষে আপনার কি মনে হচ্ছে আসলে কেমন হতে যাচ্ছে নির্বাচনটি? আমি মনে করি নির্বাচনের ব্যাপারে মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা আছে এবং রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতামূলক নির্বাচনেই চায়। আমি মনে করি একটা ভালো নির্বাচন হবে যদি রাজনৈতিক দলগুলো এবং সরকার এখানে একসাথে কাজ করে। তবে সরকারের অনেক কিছু করার আছে, যেটা মনি আপা বললেন, বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার করা। ধন্যবাদ আপনাকে ডক্টর শিবির রহমান, নিরুপা চৌধুরী মনি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। জনগণের মতো ও রাজনৈতিক দলগুলোর মতো আমাদেরও প্রত্যাশা থাকবে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক যে পথযাত্রা উত্তরণ বাংলাদেশ চেষ্টা করছে সেটি সম্ভব হবে, সফল হবে, সেই প্রত্যাশা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।